যে কোনো কিছু শিখার নাম জানা নয়। যে কোনো কিছু জানার নাম, বুঝার নাম যদি শিক্ষা হতো, তাহলে বলতে হতো মুরগি অনেক বড় শিক্ষিত। শুধু শিক্ষিত নয়, অনেক বড় শিক্ষিত। ইঁদুর অনেক বড় শিক্ষিত, উই পোকা অনেক বড় শিক্ষিত, বাবুই পাখি অনেক বড় শিক্ষিত, মৌমাছি অনেক বড় শিক্ষিত। কিভাবে? মুরগির নিচে কতগুলো ডিম দিয়ে উপরে মুরগি বসায় রাখলে বাচ্চা ফোটে। আপনি যদি ডিমে সিরিয়াল দিয়ে মুরগি বসায় রাখেন, 1 2 3 লেখে লেখে সিরিয়াল দিয়ে বসায় রাখছেন, আগামীকাল এসে দেখবেন আপনার সিরিয়াল ঠিক হয়নি। 1-এর জায়গায় 3, 3-এর জায়গায় 5, 5-এর জায়গায় 8, উলট পালট। কি করলো? মুরগি নিজে। কেন করলো? মুরগি একথা বোঝে, আমার দেহের তাপে ডিমে বাচ্চা আসে। যদি আমি আমার মালিকের সিরিয়াল ঠিক রেখে বসে থাকি, যে ডিমগুলো সরাসরি আমার বুকের নিচে, এগুলোতে তাপ লাগতেছে বেশি, যেগুলো আমার পাশে ওগুলোর তুলনায়। বুকের নিচের ডিমে বাচ্চা আসবে আগে, পাশের ডিমে আসবে পরে, অথবা পাশের ডিমগুলো পচেই যাবে। যদি পচে যায় অনেক বড় লস। আকপাস করে যদি বাচ্চা আসে আমার জন্য সমস্যা। যে ডিমে বাচ্চা এসে গেছে, এই বাচ্চাগুলোর দাবি হবে আমাদের মুরগি মা আমাদেরকে নিয়ে বাইরে ঘুরুক, আমাদের আদারের ব্যবস্থা করুক। আর যেগুলোতে এখনো বাচ্চা আসেনি, এই ডিমগুলোর দাবি হবে মুরগি আমাদেরকে বুকের নিচে নিয়ে বসে থাকুক। এখন মুরগি বাচ্চার দাবি পূরণ করতে গিয়ে যদি বাইরে ঘুরে, খাঁচার ডিমগুলো পচবে। পক্ষান্তরে ডিমের দাবি পূরণ করতে গিয়ে যদি খাঁচায় বসে থাকে, বাচ্চাগুলো চিল কাকের খোরাক হবে, মুরগি মহাবিপদে পড়বে। তাই মুরগি আপনার সিরিয়াল ঠিক না রেখে নিজে উলট পালট করতে থাকে, যাতে গড়ে সমানভাবে তাপ লাগে। এখানে বুঝার বিষয়, আমাদের দেহ তাপ আছে, কি পরিমাণ তাপ আছে না আছে এটা বুঝার জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করে থাকি। বগলের নিচে কিংবা জিহ্বার নিচে দিলে সেখানে তাপমাত্রা ওঠে, কত ডিগ্রি তাপমাত্রা। আমরা আমাদের দেহের তাপ বুঝতে থার্মোমিটারের মুখাপেক্ষী। মুরগিকে থার্মোমিটার ব্যবহার করেছে কোন ডিমে তাপ কি পরিমাণ এসেছে? করেনি। তাহলে আমরা বেশি বুঝলাম না মুরগি বেশি বুঝল? আরো আশ্চর্য হবেন, আমাদের বাচ্চা জন্ম নেওয়ার জন্য তো একটি কুদরতি রাস্তা আছে, যে রাস্তা দিয়ে আমাদের বাচ্চা বেরিয়ে আসে। মাঝে মধ্যে আমরা সমস্যার সম্মুখীন হলে হাসপাতালে ফোন করি, অ্যাম্বুলেন্স পাঠানো হয়। রোগী নিয়ে হাসপাতালে গেলে ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বাচ্চার কি পজিশন দেখার জন্য। প্রয়োজন বোধে পেট কেটে বাচ্চা বের করে আনে, যাকে সিজার করা বলা হয়। ডিমের ভিতর থেকে বাচ্চা বের হওয়ার কোন রাস্তা আছে? নেই। তার মানে প্রত্যেকটি বাচ্চা সিজারের মাধ্যমে বের হয়। মুরগিকে দেখেছেন হাসপাতালে ডাক্তারের পিছনে পিছনে ঘুরতেছে, ডাক্তার সাহেব অ্যাম্বুলেন্সের দরকার, ডিম নিয়ে আসতে হবে হাসপাতালে। ডাক্তার সাহেব একটু আল্ট্রাসাউন্ড করুন, সিজার করতে হবে, বাচ্চা বের করা লাগবে না। তাহলে কে সিজার করলো, বাচ্চা কে বের করলো? মুরগি নিজে, ঠোঁট দিয়ে। তাও যেখানে সেখানে সে ছিদ্র করবে না, ঠিক বাচ্চার ঠোঁট যেখানে আছে প্রথম ছিদ্র সেখানে হবে, যাতে বাইরের আবহাওয়ার সাথে সে পরিচিত হয়। এমন হয় না যে ছিদ্রের পর দেখা গেছে এখানে বাচ্চার লেজ, ছিদ্র করার পর দেখা গেল এখানে বাচ্চার ঠ্যাং। না, ভুল হয় না। আমরা মেশিন ব্যবহার করে আল্ট্রাসাউন্ড করে বাচ্চার পজিশন দেখি, কোথায় কাটতে হবে, কি পরিমাণ কাটতে হবে। এরপরও আমাদের ভুল হয়, কিন্তু মুরগির ভুল হয় না। আমরা সিজার উপযুক্ততা
অর্জন করতে অন্তত প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ পর্যন্ত 20টি বছর লেখাপড়া করেছি, তারপর সিজারের প্রশ্ন। মুরগিকে দেখেছেন মেডিকেল কলেজে ভর্তি হইতে? তাহলে আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝি? তারপরও তো মুরগিকে কেউ শিক্ষিত বলে না, বড় শিক্ষিত বলা তো পরের কথা। বোঝা গেছে এগুলো বোঝার নাম শিক্ষা না। যদি যে কোনো কিছু বোঝার নাম শিক্ষা হয়, ইঁদুরকে বলতে হবে বড় শিক্ষিত। দুই দেশে যুদ্ধ আরম্ভ হয়ে গেলে সৈন্যরা মাটির নিচে বাংকার খনন করে, লুকিয়ে লুকিয়ে সেখান থেকে গুলি মারে। আবার ভয় থাকে যদি শত্রু এখানে পৌঁছে যায় আমার বাঁচার ব্যবস্থা কি? তো মাটির নিচ দিয়ে দূর পর্যন্ত একটি চোরা রাস্তা খনন করে রাখে, প্রয়োজনে ওই রাস্তা দিয়ে যাতে ভাগতে পারে। ইঁদুরও আপনার আমার ইরি ক্ষেতের আইলে বাংকার খনন করে, আপনি টের পাইলেন এখানে ইঁদুরের বাংকার আছে, ধান কেটে কেটে এসে গুদামজাত করতেছে। গরম পানি এনে ঢালতেছেন বালতিতে করে, হাতে একখানা দাও কিংবা লাঠি। আপনার খেয়াল গরম পানি ভিতরে গেলে ইঁদুর বেরিয়ে আসবে, অস্ত্র তো আমার হাতে আছে, ও তো নিরস্ত্র, যুদ্ধে আমি জিতব। 5-7 বালতি গরম পানি ঢালার পর দেখলেন 8-10 হাত দূর দিয়ে ফুস করে ইঁদুর বেরিয়ে দৌড়, শুধু লেজটা দেখতে পাচ্ছেন, বাকি ইঁদুরটাও দেখতে পাননি। পানিও নষ্ট হইল, সময়ও গেল, শ্রমও গেল, ইঁদুরে চেতে গেল। এই বাংকার আমরা খনন করতে আমাদেরকে তো ট্রেনিং দিতে হয়। ইঁদুরকে দেখেছেন ক্যান্টনমেন্টে কোনো আর্মি অফিসারের পিছনে পিছনে ঘুরতে, যে স্যার বাংকার শুধু আপনাদেরকে যে খনন করতে হয় তা নয়, আমাদের খনন করা লাগে, একটু ট্রেনিংটা দিয়ে দেন না। তাহলে আমরা বেশি বুঝি না, ইঁদুর বেশি বুঝি। এই যে আমরা এখানে লাইট আনার জন্য কেন্দ্র থেকে সংযোগ দিয়ে তারের মাধ্যমে আলো নিয়ে এসেছি, লাইট জ্বলতেছে। তুফান তাফানে খাম্বা উল্টে পড়ে, তার ছিঁড়ে যায়, আমরা অন্ধকারে নিমজ্জিত থাকি। মাঝে মধ্যে এমনি তার ছিঁড়ে যায়, লোডশেডিং তো আছে। বাবুই পাখি তাল গাছের আগায় তার ঘর বাড়ি, অন্ধকার রাতে ওদিকে তাকায় দেখবেন তার বাড়ির দুয়ারে টিম টিম করে আলো জ্বলতেছে। কিভাবে ব্যবস্থা করবে? দিনের বেলায় জোনা পোকার কল্লা টিপে টিপে বাড়ির দুয়ারে স্তূপ দিয়ে দেয়, রাতে অন্ধকার যতই ঘনিয়ে আসে আলো ততই জ্বলতে থাকে। খাম্বা উল্টে পড়ার ভয় নেই, তার ছিঁড়ার আতঙ্ক নেই, লোডশেডিং এর তো প্রশ্নই আসে না। তা আমরা বেশি বুঝি না, বাবুই পাশে বেশি বুঝি। তাল গাছের পাতার আগার সাথে যদি আপনি কিছু বেঁধে রাখতে যান, যত কোষেই বাঁধেন না কেন আপনি পারবেন বেঁধে রাখতে, কিন্তু পিছলিয়ে পড়ে যাবে। বাবুই পাখি তার গর্ভারে সব তাল গাছের পাতার আগার সাথে বেঁধে রাখলো, বাতাসে পিটতে পিটতে গাছের ডাল পর্যন্ত ভেঙে ফেলতে পারলো, কিন্তু বাবুই পাখির বাসা ফেলতে পারলো না। চিন্তা করুন, বড় ইঞ্জিনিয়ার আমরা না ওরা। আমরা ঘর বাড়ি বানাইতে রড, সিমেন্ট, পাথর, বালি কত কিছু ব্যবহার করি, ইঞ্জিনিয়ার ব্যবহার করি, এরপরও মাঝে মধ্যে বাড়ি ধসে পড়ে। ওই পোকা ঘর বাড়ি বানায় পুকুরের পাড়ে, বাঁশঝাড়ের নিচে, ভিতরে কত প্রকারের কামরা, ছোট বড় কত রকম রাস্তা কি মসৃণ করে রেখেছে। লাঠি দিয়ে পিটাইলো তার বাড়ি ভাঙতে পারবেন না, অথচ সে না সিমেন্ট ব্যবহার করেছে, না পাথর, না ইট, না বালি, না কিছু। তাহলে আমরা বড় ইঞ্জিনিয়ার না ওই পোকা বড় ইঞ্জিনিয়ার? আমরা ঔষধ তৈরি করলে, খাবার প্রস্তুত করলে প্যাকেটের উপরে একটি ডেট লিখে রাখি, ডেটের ভিতরে ভিতরে ব্যবহারযোগ্য, এর বাইরে ব্যবহারযোগ্য নয়। অথচ আমরা ওষুধ যাতে নষ্ট না হয় অ্যালকোহল ব্যবহার করি, স্পিরিট ব্যবহার করি। এরপরও ডেট ওভার হয়ে গেলে ওষুধ নষ্ট হয়ে যাবে, এটা ব্যবহার করা যাবে না। জগতের শ্রেষ্ঠতম ঔষধ তৈরি করলো মৌমাছি, যাকে মধু বলা হয়, যার ওষুধের প্রশংসা স্বয়ং আল্লাহ পাক কোরআনে কারিমে করেছেন।
আল্লাহ পাক বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারজিসুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক জানায় দিলেন, ও মৌমাছি, তোমরা ঘর নির্মাণ করো পাহাড়ের চূড়ায়, গাছের ডালে, মানুষের ঘরের চালে, অতঃপর রস আহরণের লক্ষ্যে আল্লাহর বাতানো রাস্তায় চলতে থাকে। একটি মৌমাছি এক চিমটি রসের খোঁজে ৮০ কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায়। রস নিয়ে ফিরতেই হবে তাকে। আবার ফিরে আসে তার মৌচাকে, সে কখনো রাস্তা বলে না। আমরা যে রাস্তা দিয়ে সারা বছর চলাফেরা করি, তারপর রাস্তা ভুলে যাই। এই মধু তৈরি হলো, আপনি যে পাত্রে সংরক্ষণ করবেন, যদি এই পাত্রের কোনো সমস্যা না থাকে, এই কিয়ামত পর্যন্ত এই মধু নষ্ট হবে না, বরং যত পুরাতন হবে তার উপকারিতা ততই বাড়তে থাকবে। সে কি অ্যালকোহল ব্যবহার করেছে, কি স্পিড ব্যবহার করেছে, তার ওষুধ কেন নষ্ট হইল? তাহলে আমরা বেশি বুঝি না মৌমাছি বেশি বুঝে? আমাদের এক ওষুধ এক রোগের চিকিৎসা হয়, মাঝে মধ্যে এক ওষুধ কয়েক রোগের চিকিৎসা হয়। যেমন প্যারাসিটামল, মাথার ব্যথারও কাজ হয়, জ্বরেরও কাজ হয়। কিন্তু মৌমাছির বানানো ওষুধ মধু, আমার আল্লাহ বলেন, মদ ব্যতীত সকল রোগের চিকিৎসা হয়। আমরা বেশি বুঝি না, মৌমাছি বেশি বুঝি। देखिए शाने खुदा इस मक्खिए ना चीज ने, देखिए शाने खुदा इस मक्खिए ना चीज ने, इत्तेफाक़े बाहमी से शहद पैदा कर लिया, मुत्तफ़िक़ देखा इन्हीं को क़ादिर क़य्यूम ने, सब खलाइक़ को इन्हीं पर दिल से शायदा कर दिया। একতা, ইত্তেহাদ, ইত্তেফাকের মাধ্যমে এই বিশাল ওষুধ প্রস্তুত করে ফেললো মৌমাছি। আমরা পারলাম না এমন ওষুধ প্রস্তুত করতে। তাহলে ওরা বেশি বুঝে। এরপরও তো ওদেরকে কেউ শিক্ষিত বলে না। কেন? বুঝে গেছে এগুলো বুঝার নাম, জানার নাম শিক্ষা নয়। তাহলে শিক্ষা কি? কি জানার নাম শিক্ষা, কি বুঝার নাম শিক্ষা? যে জানার মধ্যে, যে বুঝের মধ্যে কোনো ভুল থাকে না, ত্রুটি থাকে না, পদস্খলন থাকে না, ধোঁকা থাকে না, মিথ্যা থাকে না, এমন নির্ভেজাল জানাকে বলে শিক্ষা।